দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেফতার হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এমন আলোচনাই চলছে। এদিকে আজ দুবাইয়ের হাইকোর্টে ফাঁসির আদেশ হয়েছে বেনজির আহমেদের। ফাঁসি কার্যকর হয় বেনজির আহমেদের। এই নিয়ে বাংলাদেশেও তুলপার পরিস্থিতি। কেন বেনজিরকে বাংলাদেশে এনে ফাঁসি দেওয়া হচ্ছে না? বেনজির আহমেদকে দেশে ফেরানোর বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে আসলে বেনজির আহমেদ ইস্যুতে আমরা কথা বলেছিলাম, চিফ প্রসিকিউটর ইসলামাও জানিয়েছেন। তো সেক্ষেত্রে একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাইব। দেখুন, বেনজির আহমেদের বিরুদ্ধে প্রধানত অনেকেই হয়তো যেটি জানেন যে তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে এবং সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সেটি যেমন ঠিক একই সাথে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবচেয়ে বড় মামলা এবং চিফ প্রসিকিউটর এই মাত্র তার ব্রিফিংটি শেষ হয়েছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুবাই থেকে গ্রেফতারের খবর প্রকাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে আলোচনা। কখন কিভাবে তাকে গ্রেফতার করা হলো এবং এখন কোথায় আছে এবং দেশে কবে আনা হবে তাকে, আদৌ কি তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু সময় ধৈর্য ধরে থাকতে হবে আমার সাথে। শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিত ছিলেন বেনজির আহমেদ। দেখেন, বেনজির আহমেদ শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড না, তিনি এক সময় আমরা জানতাম যে তিনি সারা বাংলাদেশকে চালাচ্ছেন। বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর সকল কুকর্ম প্রকাশ হয়। আজকে দুবাইয়ের হাইকোর্টে বেনজির আহমেদের ভয়াবহ একটি শাস্তি হয় এবং এই শাস্তি হওয়ার পর শাস্তিটি কার্যকর হয়। দর্শক শ্রোতা, বেনজির আহমেদকে নিয়ে গত 3 দিন যাবৎ বাংলাদেশে তুলপার পরিস্থিতি। কেন বেনজির আহমেদকে বাংলাদেশে আনা হচ্ছে না, বাংলাদেশে এনে কেন শাস্তি দেওয়া হচ্ছে না, এইটা দেশের প্রত্যেকটা জনগণ বলতেছে, নেতাকর্মীরা বলতেছে। এখন দেখতে পারি দুবাইয়ের মাটিতেই তার শাস্তি হয়, এইটা দেখেও অনেকে খুশি হয়। আপনারা দেখতে পারবেন এই বেনজিরের পিছনে বাংলাদেশে থেকে অসংখ্য লোকের নাম প্রকাশ হয়। বেনজির আহমেদ তার নিজের মুখে অসংখ্য কথা বলেন। সবকিছুই তুলে ধরবো এই একটি ভিডিওতে। আমরা আর কথা বাড়াচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলোতে চলে যাচ্ছি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন। দুবাইয়ের ঝলমলে নগরীতে হঠাৎই থেমে যায় বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের চলার পথ। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। এমন তথ্য সামনে আসার পর দেশ জুড়ে নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবার কি তাকে দেশে ফিরিয়ে আনা যাবে, নাকি আইনি জটিলতার গোলকধাঁধায় আবারও আটকে যাবে পুরো প্রক্রিয়া? দুদকের দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলার প্রেক্ষাপটে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়েছিল। এরপর দুবাইয়ে তাকে আটক করা হয় বলে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর নিশ্চিত করেছে। তবে গ্রেপ্তার হওয়া মানেই দেশে ফেরত আসা নয়, এখানেই শুরু হচ্ছে সবচেয়ে বড় আইনি লড়াই। বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারপোলের রেড নোটিশ কোনো আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়, এটি মূলত সংশ্লিষ্ট দেশকে একজন পলাতক ব্যক্তির বিষয়ে সতর্ক করার ব্যবস্থা। ফলে বেনজিরকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত শেষ পর্যন্ত নির্ভর করবে সংযুক্ত আরব আমিরাতের আদালতের ওপর। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি প্রত্যর্পণ চুক্তি নেই। ফলে বাংলাদেশকে শক্তিশালী নথি, আদালতের আদেশ, মামলার কাগজপত্র ও প্রমাণাদি উপস্থাপন করে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। কোনো ঘাটতি থাকলে পুরো প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে। আইনজ্ঞদের মতে আদালতে বেনজির জামিনের আবেদনও করতে পারেন যদি তিনি সেখানে বৈধ বাসিন্দা বা বিনিয়োগকারী হিসেবে বিশেষ মর্যাদা পেয়ে থাকেন। তবে তার আইনজীবীরা সেই বিষয়গুলো আদালতে তুলে ধরতে পারেন। আদালত চাইলে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে তাকে আমিরাতেই অবস্থানের সুযোগ দিতে পারে। তবে আসার জায়গাও আছে। অতীতে দুবাই থেকে হত্যা মামলার একাধিক আসামিকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। সংশ্লিষ্ট দেশ সহযোগিতা করলে এবং প্রমাণ শক্তিশালী হলে প্রত্যর্পণ সম্ভব, এমন নজির রয়েছে। এদিকে বেনজিরের বিরুদ্ধে শুধু দুর্নীতির মামলাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত একাধিক তদন্তও চলছে। ফলে তার বিরুদ্ধে অভিযোগের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। এখন সবার দৃষ্টি দুবাইয়ের আদালত এবং ঢাকা আবুধাবির কূটনৈতিক তৎপরতার দিকে। কারণ গ্রেপ্তারের খবর যতটা নাটকীয় ছিল,
তাকে দেশে ফিরিয়ে আনার লড়াই হয়তো তার চেয়েও বেশি কঠিন। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুবাই থেকে গ্রেফতারের খবর প্রকাশ হওয়ার পর থেকেই দেশজুড়ে আলোচনা। কখন কিভাবে তাকে গ্রেফতার করা হলো এবং এখন কোথায় আছে এবং দেশে কবে আনা হবে তাকে, আদৌ কি তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু সময় ধৈর্য ধরে থাকতে হবে আমার সাথে, এবং আমি আছি আপনাদের সঙ্গে মামদুহা রাইস। 14 জুন দুপুরে বেনজির আহমেদের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই প্রথমে খবরটিকে গুজব বলে মনে করলেও পরে বাংলাদেশ পুলিশের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে। এরপর বিকেলে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খুব দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। একই দিনে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং পাসপোর্ট জালিয়াতির মামলায় বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে ইন্টারপোলের সমন্বয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 12 জুন তাকে গ্রেফতার করা হয়। এখন প্রশ্ন হলো, গ্রেফতারের পর কি হবে? নিশ্চয়ই বেনজির আহমেদকে সরাসরি বিমানে তুলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না। এর জন্য রয়েছে দীর্ঘ আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়া। তবে অনেকের মনে সংশয়, বেনজির আহমেদকে কি আসলেই বাংলাদেশে পাঠানো হবে? এর উত্তর খুঁজতে জানতে হবে দুই দেশের মধ্যে চুক্তিতে কি রয়েছে। 2014 সালের 27 অক্টোবর দুবাইয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউএইর প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উপস্থিতিতে দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে অন্যতম ছিল অপরাধী প্রত্যার্পণ চুক্তি এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তর চুক্তি। অর্থাৎ কোনো ব্যক্তি এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফেরত চাওয়া সম্ভব। তবে চুক্তি থাকলেই কাউকে স্বয়ংক্রিয়ভাবে হস্তান্তর করা হয় না। প্রতিটি ক্ষেত্রেই আদালত আইন এবং চুক্তির শর্ত বিস্তারিতভাবে যাচাই করা হয়। একজন পলাতক আসামির প্রত্যার্পণের ক্ষেত্রে সাধারণত 5টি ধাপ পার হতে হয়। এই ক্ষেত্রে প্রথমে বাংলাদেশের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইউএইর সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবেদন পাঠাবে। এরপর ইউএইর বিচার বিভাগ অভিযোগপত্র এবং প্রমাণাদি যাচাই করে দেখবে প্রত্যার্পণের শর্ত পূরণ হয়েছে কিনা। যে অপরাধের অভিযোগ আনা হয়েছে সেটি দুই দেশের অপরাধ হতে হবে। দুর্নীতি, অর্থ পাচার এবং জালিয়াতি সবই ইউএইতে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় এই শর্ত পূরণ হওয়ার সম্ভাবনা বেশি। বেনজির আহমেদ চাইলে ইউএই আদালতে প্রত্যার্পণের বিরুদ্ধে আপত্তি জানাতে পারবেন, এমনকি উচ্চ আদালতেও আপিল করতে পারবেন। সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর ইউএই সরকার চূড়ান্ত অনুমোদন দিলে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় কতদিন সময় লাগতে পারে, এখানেই রয়েছে সবচেয়ে বড় অনিশ্চয়তা। যদি বেনজির আহমেদ প্রত্যার্পণের বিরুদ্ধে কোনো আইনি লড়াই না করে এবং ইউএই সরকার দ্রুত সহযোগিতা করে, তাহলে 3 থেকে 6 মাসের মধ্যেই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। তবে আদালতের স্বাভাবিক কার্যক্রম, নথি যাচাই এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ মিলিয়ে সময় 6 মাস থেকে 1 বছরও লাগতে পারে। আর যদি তিনি আদালতে আপিল করেন কিংবা দীর্ঘ আইনি লড়াইয়ে যান, তাহলে পুরো প্রক্রিয়া 1 থেকে 2 বছর বা তারও বেশি সময় ধরে চলতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জটিলতা তৈরির সম্ভাবনা থাকলেও ইন্টারপোলের রেড নোটিশ ও কার্যকর দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি থাকার কারণে এবারের পরিস্থিতি অন্য পলাতক আসামিদের তুলনায় শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিত ছিলেন বেনজির আহমেদ। দেখেন, বেনজির আহমেদ শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড না, তিনি এক সময় আমরা জানতাম যে তিনি সারা বাংলাদেশকে চালাচ্ছেন। তিনি সরকার চালাতেন, তিনি দেশ চালাতেন। তার উপরে আর কোনো মানুষ, কাউকে মানুষ মনে হতো না। তার যে দম্ভক্তি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ল্যাঙ্গুয়েজ, সবকিছু মিলে তখন বাংলাদেশে একজন মানুষকেই আমার মনে হয় কোনো কোনো জায়গায় শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিত ছিলেন বেনজির আহমেদ। এই পরিচিতির কারণ হলো যে তিনি হেন দুষ্কর্ম নাই যেটা তিনি তার এই কর্মজীবনে তিনি করেননি, এবং সেটা আওয়ামী লীগ শাসনামলেই আমরা ধারণা করি যে আওয়ামী লীগের শেষ সময়ে তাদেরই কোনো আভ্যন্তরীণ কোন্দলে, তাদেরই কোনো কুশীলব তার এই কুকীর্তি প্রকাশ করে দেন। এবং তখনকার সংবাদপত্র কালের কণ্ঠ বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল, এবং সেখানে আমরা প্রথমবারের মতো আমরা দেখতেছিলাম, জাতি দেখেছিল যে তিনি কত সম্পদের মালিক, কত ফ্ল্যাট, কত জায়গা, কত জমি, এবং তার স্ত্রীর নামে, তার সন্তানদের নামে। এবং তিনি তার বিরুদ্ধে শত শত কোটি টাকা তার সন্ধান পাওয়া যায় দেশে বিদেশে।
এমন কোনো কুকীর্তি নাই যেটা বেনজির আহমেদ করেননি। তো সে কারণে বেনজির আহমেদের বিরুদ্ধে তখনই দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছিল। তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড বা কালার কোডেড যে ওয়ারেন্ট, যেটাকে আমরা রেড নোটিশ বলি, সেই কালার কোডেড নোটিশ পাঠানো হয়েছিল। ইন্টারপোলের মাধ্যমে আমরা গতকালকে দেখতে পেয়েছি তিনি গ্রেফতার হয়েছেন। এই বেনজিরের বিরুদ্ধে ওই যে বললাম যে তিনি শুধু শাপলা চত্বরের মাস্টার মাইন্ড না, তার বিরুদ্ধে আমাদের ওখানে প্রায় 10টির মতো মামলা আমরা কিন্তু ইনভেস্টিগেশন করে যাচ্ছি এবং প্রত্যেকটার সাথে তার কানেকশন আছে। এবং সেই এর মধ্যে ইতিমধ্যে আমাদের যে তিনি যখন র্যাবের প্রধান ছিলেন তখন গুমের সাথে যেগুলো অলরেডি চলমান আছে তার মধ্যে বিচার চলছে। তিনি শাপলা চত্বরের মামলায় অন্যতম কুশীলব ছিলেন আসামি, তার বিরুদ্ধে আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তার বিরুদ্ধে চট্টগ্রামের একরাম কমিশনার যে হত্যাকাণ্ড, তার সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল, সেখানেও তিনি আছেন। এবং আরো বললাম যে আরো অন্তত 7 থেকে 10টি মামলার তদন্ত চলমান আছে, যেগুলোতে প্রত্যেকটার মধ্যে তার সরাসরি সম্পৃক্ততা আছে। তিনি পুলিশ কমিশনার হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি র্যাবের প্রধান হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। তিনি যখন পুলিশের প্রধান ছিলেন, আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, অসংখ্য অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি আরো যেটা জড়িত ছিলেন, বাংলাদেশের ইতিহাসে যে কয়টি বিতর্কিত নির্বাচন হয়েছে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে, প্রত্যেকটি নির্বাচনে তার বিতর্কিত ভূমিকা ছিল। এবং তিনি দমভক্তি করে বলতেন যে তিনি পুলিশের তার এই যে নানান প্রক্রিয়ায় যে একটা অবৈধ নির্বাচন করার যে অন্যতম কারিগর ছিলেন বেনজির আহমেদ। এই দেশের গণতন্ত্র নস্যাৎ করবার জন্য হাজার হাজার মানুষকে বিনা বিচারে নিরপরাধ মানুষকে হত্যা করার দায় সহ অসংখ্য দায় তার বিরুদ্ধে বলতে হলে আমার তো মনে হয় যে একদিন লাগবে যে শুধু তার বিপক্ষে এত আমলনামা তার। তো যাই হোক, আমাদের এখানে তার অনেকগুলো মামলা তদন্তাধীন, বিচারাধীন আছে। আমরা তাকে যদি বাংলাদেশে আনা হয়, আমাদের এই ট্রাইব্যুনালেও তাকে আনা হবে। যেগুলোতে বিচার চলছে সেখানে হাজির করা হবে, যেগুলো তদন্তাধীন আছে সেগুলো তো তাকে রিমান্ডে নেওয়া হবে। বাংলাদেশের আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ আত্মগোপনে থাকার পর সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন। সংসদে এই তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারে ইন্টারপোলের সাহায্য নেওয়া হয়েছে। কিভাবে আটক করা হলো বেনজির আহমেদকে, তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিভাবে, আর কিভাবেই বা কাজ করে ইন্টারপোল, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের 14 এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেনজির আহমেদ। এরপর 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত ছিলেন পুলিশের আইজিপি। তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ব্যাপক সম্পদ অর্জনের অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশের পর আলোচনার ঝড় ওঠে। 2024 সালে মে মাসে দেশ ছেড়ে দুবাই চলে যান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় 2025 সালে বেনজির আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করতে চিঠি দেয় বাংলাদেশ। সাবেক এই আইজিপির বিরুদ্ধে 6টি মামলা ছিল। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। ওই রেড অ্যালার্টের মাধ্যমে ইন্টারপোল সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বেনজিরকে গ্রেপ্তারের অনুরোধ জানায়। গত 12 জুন বাংলাদেশ পুলিশ দুবাই থেকে মেইল পেয়ে বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়টি সম্পর্কে জানতে পারে। বেনজির আহমেদকে কিভাবে বা কখন দেশে ফেরানো হবে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এই প্রশ্নের একটি ব্যাখ্যা জাতীয় সংসদে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নাম্বার 39/2006 অনুযায়ী গ্রেফতারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিকশন রিকোয়েস্ট অর্থাৎ প্রত্যর্পণের আবেদন করতে হবে। বর্তমানে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি ঢাকা রেড অ্যালার্ট প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয় এবং গ্রেপ্তার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করেছে। দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রত্যর্পণ প্রস্তাব অনুমোদন করে অতি দ্রুত কূটনৈতিক চ্যানেলে এনসিবি আবুধাবির কাছে পাঠানো হবে এবং তাকে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনা হবে বলেও সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এবার আলোচনা করা যাক ইন্টারপোল নিয়ে। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল, যার বর্তমান সদস্য দেশ 196টি।
ইন্টারপোলের মূল কাজ বিশ্বজুড়ে অপরাধীদের নেটওয়ার্ক ধ্বংস করা এবং বিভিন্ন দেশের পলাতক আসামিদের খুঁজে বের করতে সহযোগিতা করা। তবে এটি কোনো দেশের নিজস্ব গোয়েন্দা বাহিনী। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা বেনজির আহমেদের বিষয়ে কথা হয় এবং তার যে অসংখ্য কুকর্ম এইগুলো নিয়ে কথা হয়। গাইস, এই বেনজির আহমেদকে নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।